আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের আফরোজা ম্যাডাম, আমিও ভালো আছি। পুলিশ লাইন স্কুল নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি। তোমাদের সবার নিশ্চয়ই মনে আছে, আমি তোমাদের সাথে বায়ু নিয়ে আলোচনা করছিলাম। বায়ুর বিভিন্ন টপিক নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা শেষে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তার আগে গত ক্লাসে আমরা কী কী নিয়ে আলোচনা করেছি এক নজরে দেখে নিই। বন্ধুরা, গত ক্লাসে আমরা জেনেছি জীবের জন্য বায়ু ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ। জীবের জন্য বায়ু খুবই গুরুত্বপূর্ণ। কেন বলো তো? কারণ হচ্ছে বায়ু ছাড়া কিন্তু আমরা এক মুহূর্তেও চলতে পারি না। আমাদের প্রতিদিনের প্রতি মুহূর্তে নিঃশ্বাসের সাথে এবং প্রশ্বাসের সাথে বায়ুর অনেক উপাদান কিন্তু জড়িত থাকে। তার মধ্যে প্রধান দুটি উপাদান হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড। আমরা অক্সিজেন গ্রহণ করি যারা প্রাণী আছি, এবং কার্বন ডাইঅক্সাইডটা আমরা ত্যাগ করি। এই যে আমরা অক্সিজেনটা গ্রহণ করছি এবং কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করছি, এটা কোথা থেকে করছি এবং কোথায় ত্যাগ করছি? আমরা বাতাস থেকে কিন্তু অক্সিজেন গ্রহণ করছি এবং সেই সাথে বাতাসেই কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করছি। বাতাস থেকে অক্সিজেনটা গ্রহণ করছি, বাতাসেই কার্বন ডাইঅক্সাইডটা আমরা ছেড়ে দিচ্ছি। ঠিক একইভাবে উদ্ভিদ কী করছে? উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করছে এবং বাতাসে অক্সিজেনটা ত্যাগ করছে। সেই অক্সিজেনটাই কিন্তু আমরা গ্রহণ করছি। তাহলে বাতাস আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। আমরা আরও জেনেছিলাম যে আমরা যদি একটা চরকা তৈরি করি, সেই চরকাটা কিন্তু বায়ু প্রবাহ ছাড়া চলতে পারবে না, তাই না? চরকা বানানোর প্রসেসটাও আমরা জেনে নিয়েছিলাম। চরকা বানানোর পর সেখানে একটি পিন বসাতে হবে এবং বাতাসের উল্টা দিকে, বায়ু প্রবাহে উল্টো দিকে সেটাকে সেট করতে হবে। তাহলে চরকাটা বায়ু প্রবাহের সাহায্যে চলতে শুরু করবে। আমরা আরও জেনেছিলাম বায়ু প্রবাহের বিভিন্ন ব্যবহার। চলো তাহলে একটু জেনে নিই। আমরা বায়ু প্রবাহের বিভিন্ন ব্যবহার সম্পর্কে জেনেছিলাম। নিশ্চয়ই সবার মনে আছে, এখানে পরপর দুটি পেজ থেকে আমরা বায়ু প্রবাহের 6টি ব্যবহার শিখেছি। কী কী ব্যবহার শিখেছি এক নজরে একটু দেখে নিচ্ছি। আমরা বায়ু প্রবাহের সাহায্যে চরকা ঘোরাতে পারি, টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারি এবং শরীর ঠান্ডা রাখার জন্য হাত পাখা বা বৈদ্যুতিক পাখার ব্যবহার করতে পারি। এছাড়া নদীতে পাল তোলা নৌকাও বায়ু প্রবাহের সাহায্যে চলে। ঠিক আছে, এরপরে আমরা জেনেছি বায়ু প্রবাহের আরও কিছু ব্যবহার। কী কী? ভেজা বস্তুকে শুকানোর জন্য আমরা বায়ু প্রবাহ ব্যবহার করছি এবং হেয়ার ড্রায়ারের সাহায্যে আমরা ভেজা চুল শুকাতে আমরা বায়ু প্রবাহের ব্যবহার করছি। ঠিক আছে, এরপর আমরা পড়েছিলাম বায়ুর ব্যবহার। সেটা পড়তে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল। তোমাদের কাছে কেমন লেগেছিল বন্ধুরা? আমি জানি তোমাদের কাছেও ভালো লেগেছে। অনেক অজানা তথ্য আমরা এখান থেকে জানতে পেরেছি, তাই না বন্ধুরা? আচ্ছা, দেখো, বায়ুর বিভিন্ন উপাদানের কয়েকটি উপাদানের নাম আমরা এখান থেকে জানতে পেরেছিলাম। কি কি? অক্সিজেন, তারপর এখানে লিখতে একটু লেখাটা পচা হয়, তোমরা বুঝে নিবে, নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এই 3টি উপাদানের সাথে আমরা এখানে পরিচিত হয়েছিলাম। দেখো, অক্সিজেন আমরা কোথায় কোথায় ব্যবহার করছি, তোমাদের কিন্তু শীটে এরকম একটা কোশ্চেন আছে, অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার তোমরা 2টি করে ব্যবহার লিখো, এরকম একটি প্রশ্ন আছে, তাই না? দেখো, তোমরা এই ক্লাসে কিন্তু সেই উত্তরটা পেয়ে যাবে। গত ক্লাসে আমি দিয়েছি, আমি আরেকবার দিচ্ছি। দেখো, আগে আমি বায়ুর ব্যবহারটা বলছি। ফুটবল, গাড়ি, রিক্সা, সাইকেলের টায়ার ইত্যাদি চাকা ফোলানোর জন্য বা টায়ারটা ফোলানোর জন্য আমরা কিন্তু বায়ু ব্যবহার করে থাকি। এছাড়া শ্বাসকষ্টের রোগী, আমি এখন অক্সিজেনের ব্যবহারটা বলবো, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। শ্বাসকষ্টের রোগীদের জন্য অক্সিজেন সরবরাহ করা হয় অক্সিজেনের সিলিন্ডারের মাধ্যমে। 1 নাম্বার গেল। 2 নাম্বার দিতে পারো, ডুবুরি এবং পর্বতারোহীদের অক্সিজেন সিলিন্ডারের সাহায্যে অক্সিজেন সরবরাহ করা হয়। হয়ে গেল অক্সিজেনের 2টি ব্যবহার। ঠিক আছে, আচ্ছা, এর পরের পৃষ্ঠায় দেখো আছে
নাইট্রোজেনের ব্যবহার। আমরা নাইট্রোজেনের দুটি ব্যবহারের কথা এখন বলতে চাইছি। দেখো এখন কি বলেছি, প্রথমটা দিব ইউরিয়া সার তৈরিতে নাইট্রোজেন ব্যবহার করা হয়। আমরা একটি লাইনকে ভেঙে দুটি লাইন তৈরি করব। ইউরিয়া সার তৈরিতে নাইট্রোজেন ব্যবহার করা হয়। এবং 2 নাম্বার লাইন দিব প্যাকেট বা টিনের কৌটায় বিভিন্ন খাদ্য যেমন মাছ, মাংস, চিপস ইত্যাদি সংরক্ষণে বায়ুর নাইট্রোজেনের ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা গেল কিন্তু নাইট্রোজেনের ব্যবহার, সাথে কি বায়ুর ব্যবহারও। নাইট্রোজেনের ব্যবহার এবং বায়ুর ব্যবহার তো আলাদা কিছু না, তাই না? আমরা যদি অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইডের দুটি করে ব্যবহার বা দুটি করে কাজ শিখে রাখি, সেটা কিন্তু বায়ুর ব্যবহারের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো। ঠিক আছে, গেল নাইট্রোজেনের দুটি ব্যবহার। এরপরে আমরা দেখব কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার। দেখো কার্বন ডাইঅক্সাইডের কিন্তু এখানে দুটি ব্যবহার সুন্দর করে দেওয়া আছে। কী কী ব্যবহার দেওয়া আছে? 1 নম্বর ব্যবহার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বিভিন্ন কোমল পানীয়তে ঝাঁঝালো ভাব ধরে রাখতে ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে অগ্নি নির্বাপক যন্ত্রে আগুন নেভানোর জন্য কার্বন ডাইঅক্সাইডটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইডেরও দুটি কাজ পেয়ে গেলাম। তাহলে বন্ধুরা আমরা কিন্তু 3টি গ্যাস, যে 3টি গ্যাসের নাম শুরুতে বলেছিলাম, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইডের দুটি করে ব্যবহার বলে দিলাম। তোমরা কিন্তু পরবর্তীতে যখন প্রশ্ন আসবে ঠিক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখবে। তোমাদের আমি পূর্ববর্তী ক্লাসগুলোতে বলেছি, যখন কোনো প্রশ্ন উত্তর তোমরা দিবে অবশ্যই খেয়াল রাখবে যেন সূচনামূলক কিছু কথা থাকে। হুট করে কোনো আনসার শুরু করা যাবে না। যেমন যদি কোশ্চেন করা হয় যে অক্সিজেনের দুটি ব্যবহার লিখো, তাহলে তোমরা সরাসরি দুটি ব্যবহার লিখে ফেলতে পারবে না। তোমাদেরকে অবশ্যই শুরুতে কী করতে হবে, লিখতে হবে যে অক্সিজেন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বায়ুর উপাদান, নিচে অক্সিজেনের দুটি ব্যবহার দেয়া হলো। এভাবে সূচনামূলক দুটি কথা লিখে নিবে। ঠিক আছে, এবং যদি সম্ভব হয় সঠিক উত্তরটা লেখার পর উপসংহারেও একটি লাইন লেখার চেষ্টা করবে, তাহলে উত্তরটা খুবই মানসম্মত হয়। কেমন? আজকে আমরা পড়ব বায়ুর দূষণ নিয়ে। দেখো আমরা প্রায়ই শুনে থাকি যে বায়ু দূষিত হচ্ছে, কিন্তু কিভাবে বায়ু দূষিত হচ্ছে, বায়ু দূষণ প্রতিরোধ করা কেন জরুরি, এবং বায়ু দূষণ মুক্ত রাখতে আমরা কি কি করতে পারি, তাই না? এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমরা প্রায়ই শুনে থাকি। তাহলে চলো আজকে সেগুলোর উত্তরগুলো একটু খুঁজে বের করি। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে বায়ু দূষণ সম্পর্কে অনেক কিছু লেখা আছে। চলো তাহলে একটু দেখে নিই কী কী লেখা আছে। তোমাদের নিশ্চয় মনে আছে যে আমি বায়ু দূষণের সুন্দর করে সংজ্ঞাটা তোমাদের পূর্বের অধ্যায়ে বলে দিয়েছি। আমি তোমাদের সুবিধার্থে এখানে আরেকবার বলছি। দূষণের সংজ্ঞাটা নিশ্চয়ই সবার মনে আছে যে যদি পরিবেশে আমরা বিভিন্নভাবে ব্যবহার করার ফলে পরিবেশের উপাদানের পরিবর্তন হয় এবং এর ফলে যদি জীবের জন্য সেটা ক্ষতিকারক হয়, তবে সেটাকে আমরা বলবো দূষণ। ঠিক একইভাবে আমরা এখানে বলবো যে বায়ু ব্যবহারের ফলে বায়ুর উপাদানের যদি কোনো বড় ধরনের পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনের কারণে যদি জীবের ক্ষতি সাধন হয়, তবে তাকে আমরা বলবো বায়ু দূষণ। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া, দুর্গন্ধ ইত্যাদি যদি বায়ুতে মিশে তাহলে বায়ু দূষিত হয়। যানবাহনের কালো ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ। যদি বলা হয় যে বায়ু দূষণের প্রধান কারণ কী, তাহলে কি বলবো আমরা? বায়ু দূষণের প্রধান কারণ, তাহলে আমরা কি জানলাম? বায়ু দূষণের প্রধান কারণ হচ্ছে যানবাহন এবং কলকারখানার ধোঁয়া। গাছপালা ও ময়লা আবর্জনা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ার মাধ্যমেও বায়ু দূষিত হয়। গাছপালা এবং ময়লা আবর্জনা পোড়ানোর ফলেও কী হয়, যে ধোঁয়াটা সৃষ্টি হয় সেই ধোঁয়ার মাধ্যমেও বায়ু দূষিত হয়। ঠিক আছে, যেখানে সেখানে ময়লা ফেলা এবং যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করার ফলেও কি হচ্ছে, বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে, তাই না? এই দুর্গন্ধ ছড়ানোর ফলেও বায়ু দূষিত হচ্ছে, তাই না? এই যে বায়ু দূষিত হচ্ছে, এই দূষণের আমরা এতক্ষণ কি পড়লাম? আমরা এই দূষণের এতক্ষণ কারণ পড়লাম। আমরা বায়ু দূষণের কি পড়েছি? এতক্ষণ কারণ পড়েছি। এখন আমরা কি পড়ব? এখন আমরা পড়তে যাচ্ছি ফলাফল বা প্রভাব।
বায়ু দূষণের ফলাফল বা বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব। দেখো, এই যে বায়ু দূষিত হচ্ছে, এর ফলে কিন্তু আমাদের পরিবেশের উপরে অনেক ক্ষতিকর প্রভাব পড়ছে, তাই না? কী কী প্রভাব পড়ছে? পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব বলতে আমরা বিভিন্ন দুর্যোগ বোঝাই, যেমন পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং 2 নাম্বার হচ্ছে অ্যাসিড বৃষ্টি হচ্ছে, যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকারক। অ্যাসিড বৃষ্টি হলে আমাদের স্বাস্থ্যের জন্য এবং আমাদের ফসলের জন্য, আমাদের মাটির জন্য, আমাদের বাতাসের জন্য, আমাদের পানির জন্য, সব কিছুর জন্যই কিন্তু খুবই ক্ষতিকর। তেমনই পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার ফলেও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, তাই না? তার মানে বায়ু দূষণ পরিবেশের উপরে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে। আর মানুষের ওপর প্রভাব বলতে আমরা কি বুঝি? বিভিন্ন রোগ বালাইকে বুঝি। যেমন ধরো, মানুষের ফুসফুসের ক্যান্সার হচ্ছে, শ্বাসজনিত রোগ হচ্ছে। এই যে কাজগুলো হচ্ছে, সেটা হচ্ছে কিসের জন্য? বায়ু দূষণের ফলে হচ্ছে। তাহলে আমরা এখান থেকে বায়ু দূষণের কারণ এবং ক্ষতিকর প্রভাবটা শিখে ফেললাম। এরপর আছে বিভিন্ন চিত্র, যার সাহায্যে আমরা বুঝতে পারছি যে 1 নম্বর চিত্র এবং 3 নম্বর চিত্রের সাহায্যে আমরা দেখিয়েছি যে বায়ুতে কিভাবে দূষণ ঘটছে। দেখো, প্রথম ছবিটাতে ইটের ভাটা থেকে বিভিন্ন ধরনের ধোঁয়া তৈরি হচ্ছে এবং সেটা বাতাসে মিশে বাতাস দূষিত করছে। তেমনি আবর্জনা পোড়ানোর ফলেও কিন্তু যে ধোঁয়াটা সৃষ্টি হয়, তার ফলেও বাতাস দূষিত হচ্ছে এবং এর ফলে অ্যাসিড বৃষ্টি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পদার্থ, যেমন রাসায়নিক পদার্থ, গ্যাস, ধূলিকণা, ধোঁয়া, দুর্গন্ধ মিশে বায়ুতে দূষিত করছে এবং এই দূষণ জীব এবং প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন করে। আমরা এখন বায়ু দূষণের কারণ দেখব তোমাদের বই থেকে কী কী কারণ আছে। চলো একটু দেখে নিই। আমরা কিছুক্ষণ আগের পেজ থেকে যেটা দেখেছিলাম, সেটা কিন্তু তোমাদের বইতে ছিল না। চলো আমরা একটু আরেকবার দেখে আসি। আমরা কিছুক্ষণ আগে তোমাদের বইয়ের বাইরে থেকে এই যে পেজটা দেখতে পাচ্ছ, তোমাদের বইয়ে নেই, আমরা বাইরে থেকে দেখেছি। এখন আমরা তোমাদের বই থেকে দেখব যে বায়ু দূষণের কারণ কী কী আছে। বায়ু দূষণের কারণ হচ্ছে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডই বায়ু দূষণের প্রধান কারণ। প্রধান কারণ কি? মানুষের কাজের মাধ্যমেই বায়ু দূষণ ঘটে। মানুষ তার কাজের মাধ্যমেই বিভিন্নভাবে বায়ু দূষিত করছে। বিশেষ করে জীবাশ্ম জ্বালানি, বিশেষ করে কি? জীবাশ্ম জ্বালানি পোড়ানো। জীবাশ্ম জ্বালানি কী কী ছিল তোমাদের মনে আছে? হ্যাঁ, কী কী বলো তো? তেল, গ্যাস, প্রাকৃতিক গ্যাস, তাই না? হ্যাঁ, এগুলো কি? জীবাশ্ম জ্বালানি। এগুলো যখন আমরা অনেক বেশি পরিমাণে পোড়ানো শুরু করি, তখন কিন্তু বায়ুর দূষণ ঘটে। আর এগুলো কারা পোড়ায়? এগুলো মানুষরাই পোড়ায়। ঠিক আছে? এর ফলে কি হয় জানো? বিভিন্ন ধরনের গ্যাস বায়ুতে নির্গত হয় এবং এর ফলে বায়ু দূষণ ঘটে। কলকারখানা এবং যানবাহন থেকেও এই সকল গ্যাস বাতাসে মিশে যায়। কলকারখানাতেও কিন্তু জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয় এবং এর ফলে যে গ্যাসটা নির্গত হয় সেটাও বাতাসেই আসে। গাছপালা পোড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়া থেকে বায়ু দূষিত হয়। আমরা যে গাছপালা পোড়াই বিভিন্ন কারণে, সেখান থেকেও কিন্তু বায়ু দূষিত হচ্ছে। এছাড়া যেখানে সেখানে আবর্জনা, মলমূত্র ত্যাগের কারণেও আমরা বায়ুতে দুর্গন্ধ ছড়াচ্ছি এবং বায়ু দূষিত করছি। কিছুক্ষণ আগে যে পেজটা পড়েছি সেটার সাথে এটা একদম হুবহু মিল আছে। ঠিক আছে? তার মানে এখান থেকে আমরা উল্লেখযোগ্য কারণগুলো বের করতে পারবো। যদি বলে বায়ু দূষণের 5টি কারণ লিখো, তাহলে এখান থেকে অনায়াসে কিন্তু আমরা বের করে ফেলতে পারছি। কিন্তু তার আগে এই যে ওপরে যে তোমাদের সূচনামূলক কিছু কথা আছে, সেই সূচনামূলক কথাগুলো কিন্তু তোমাদের দিতে হবে। কেমন? এরপরে দেখো, মানুষের স্বাস্থ্য পরিবেশের উপর, মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের উপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব কী কী পড়ছে সেটা আমরা এখন জানব। বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বায়ু দূষণটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর ফলে মানুষের ফুসফুসের ক্যান্সার হচ্ছে, শ্বাসজনিত রোগ হচ্ছে এবং হৃদরোগ সহ বিভিন্ন রোগে কিন্তু মানুষ আক্রান্ত হচ্ছে। পরিবেশের উপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব রয়েছে। কি কি? এই যে কিছুক্ষণ আগে আমরা বললাম যে জীবাশ্ম জ্বালানি পোড়ানো হচ্ছে, এর ফলে কি হয় জানো? এর ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা এবং অন্যান্য ক্ষতিকর গ্যাসের পরিমাণটা বেড়ে যায়।
বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সহ অন্যান্য ক্ষতিকর গ্যাসটা বেড়ে যায় এবং ছড়িয়ে পড়ে চারদিকে। এই সকল গ্যাস বেড়ে গেলে অনেক অনেক ক্ষতিকর প্রভাব পড়ে পরিবেশের ওপর। তার সবচেয়ে বড় একটা ক্ষতিকর প্রভাব হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। এই সকল গ্যাস বেড়ে গেলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়। দেখো এখানে লিখেছে যে এই সকল গ্যাস বায়ুতে বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর উষ্ণতা মানে তাপমাত্রা বেড়ে যায় এবং সেই সাথে কি হয়, অ্যাসিড বৃষ্টি হয়। কিছুক্ষণ আগে আমি বলেছি তোমাদেরকে যে অ্যাসিড বৃষ্টি হলে আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়। ঠিক আছে, কলকারখানার ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার ফলে অ্যাসিড বৃষ্টি তৈরি হয়। এই যে কলকারখানা থেকে যে ধোঁয়াটা বের হয় সেই ধোঁয়াটা কি করে, সেই ধোঁয়াটা মেঘের সাথে মিশে যায়। সেই ধোঁয়া থেকে যে গ্যাসটা নির্গত হয় সেই গ্যাসটা ওপর দিকে উঠে যায় এবং সেটা মেঘের সাথে মিশে যায়। এর ফলেই অ্যাসিড বৃষ্টি তৈরি হয়। যদি প্রশ্ন করা হয় অ্যাসিড বৃষ্টি কিভাবে তৈরি হয়, তাহলে তোমরা অবশ্যই এখান থেকে আনসারটা দিতে পারবে। ঠিক আছে, অ্যাসিড বৃষ্টির ফলে কি হয় জানো, জীবের অনেক ক্ষতি হয় এবং জীব কিন্তু অনেক সময় মারাও যেতে পারে। কেমন, তাহলে আমরা এখান থেকে কি জেনে নিলাম, এখান থেকে আমরা জানতে পারলাম বায়ু দূষণের ফলে আমাদের মানুষের কী ক্ষতি হচ্ছে এবং পরিবেশের কী কী ক্ষতি হচ্ছে। আমাদের মানুষের কী কী ক্ষতি হচ্ছে এবং পরিবেশের কী কী ক্ষতি হচ্ছে। বন্ধুরা, এখন আমরা জেনে নিব যে কীভাবে বায়ু দূষণ প্রতিরোধ করা যায়। শুরুতে আমি তোমাদেরকে দুটো ছবি দেখাই। দেখো ডান দিকে উপরে যে ছবিটি আছে সেটা দেখাচ্ছে রিসাইকেল, আর নিচে ছবিটা দেখাচ্ছে সাইকেলের সাহায্যে একটি লোক যাতায়াত করছে। দুঃখিত। তাহলে চলো এখন রিডিংয়ে চলে যাই। এখানে কি বলা আছে, এখানে বলা আছে শক্তির ব্যবহার কমিয়ে আমরা জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমাতে পারি। আমরা যদি জীবাশ্ম জ্বালানির ব্যবহারটা কমাই, জীবাশ্ম জ্বালানি যদি অতিরিক্ত পরিমাণে ব্যবহার না করি বা না পোড়াই, তাহলে কিন্তু বায়ু দূষণ অনেকাংশেই কমে যাবে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, জীবাশ্ম জ্বালানির ব্যবহারটা কমিয়ে দিব। কিভাবে কমাবো, আমরা অকারণে লাইট বা বাতি জ্বালিয়ে রাখবো না। গাড়ির পরিবর্তে এখানে দেখো একটি লোক সাইকেল ব্যবহার করছে, বা আমরা পায়ে হেঁটেও কিন্তু যাতায়াত করতে পারি অল্প দূরত্বের যে জায়গাগুলো আছে। এছাড়া প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমাতে হবে, কেননা প্রাকৃতিক সম্পদ থাকে সীমিত। সেগুলো যদি আমরা ব্যবহার করে ফেলি, এমন কিছু সম্পদ আছে যেগুলো অনবায়নযোগ্য। ঠিক আছে, যেমন ধরো তেল, গ্যাস, এগুলো কিন্তু অনবায়নযোগ্য, মানে অল্প পরিমাণে আছে আমাদের প্রকৃতিতে। এগুলো যদি আমরা বেশি বেশি ব্যবহার করে ফেলি তাহলে কিন্তু অচিরেই এগুলো শেষ হয়ে যাবে, আর এগুলো আমরা ব্যবহারও করতে পারবো না। এই দেখো বড় বড় কত বিল্ডিং আছে, তাই না? সেই বিল্ডিংগুলোতে আমরা গ্যাসের চুলায় রান্না করি, বিদ্যুৎ ব্যবহার করছি। এগুলো কিন্তু সীমিত পরিমাণে আছে। আমরা যদি এগুলো প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার না করি তাহলে পরবর্তীতে অনেক দিন ব্যবহার করতে পারবো, আর যদি অতিরিক্ত ব্যবহার করি সেগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই না? এই ব্যবহারগুলো কমাতে হবে এবং পুনর্ব্যবহার করে ও রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে আমরা দূষণ ব্যবহার কমাতে পারি। ঠিক আছে, এই দেখো রিসাইকেল মানে হচ্ছে অপ্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেখান থেকে আমরা সেগুলো পুনরায় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় জিনিস যদি পরিণত করতে পারি সেটাকে বলে রিসাইকেল প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা আবর্জনা থেকে অনেকাংশে মুক্তি পেতে পারি। কিভাবে? আবর্জনা যেখানে সেখানে ফেলে পোড়ালে সেটা কিন্তু বায়ু দূষণ করে, তাই না? আমি যদি না পোড়াই এবং সেখান থেকে যদি নতুন কিছু ব্যবহারযোগ্য তৈরি করে ফেলি তাহলে সেই জিনিসটা পুনরায় ব্যবহার করতে পারছি আর পরিবেশও দূষিত হচ্ছে না, তাই না? তাই রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে আমরা দূষণ প্রতিরোধ করতে পারি। এছাড়া ময়লা আবর্জনা এগুলো আমরা পরিষ্কার করে রাখবো এবং বেশি করে গাছ লাগাবো। এভাবে আমরা বায়ুকে দূষণমুক্ত রাখতে পারি। কেমন? তাহলে আমরা জানতে পারলাম বায়ু দূষণ কীভাবে প্রতিরোধ করা যায়। এখান থেকে কিন্তু অনায়াসে 4 থেকে 5টি পয়েন্ট তোমরা বের করতে পারবে। বন্ধুরা, আমাদের অধ্যায়টি এ পর্যন্তই ছিল। আমরা কিভাবে বায়ু দূষণ রোধ করতে পারি, বায়ু দূষণ কারণ, বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব, মানুষের ওপর ক্ষতিকর প্রভাব এবং পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব,
ইত্যাদি প্রভাব থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি সেটাও জেনে নিয়েছি। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু পূর্ববর্তী ক্লাসগুলোতে বলেছি যে কোনো দূষণের কারণগুলো যদি আমরা প্রতিহত করতে পারি, অর্থাৎ কারণগুলো যদি আমরা না করি, তাহলে কিন্তু সেটা প্রতিরোধ করা যায়। ঠিক আছে, তাহলে আমরা সেখান থেকেও কিন্তু কিছু কিছু আনসার পেতে পারি কারণ থেকে। যাই হোক, আজকে আমরা যা পড়েছি, অর্থাৎ চ্যাপ্টার 4 থেকে আমরা যা যা পড়েছি, তোমরা পুনরায় সেগুলো রিডিং করবে এবং রিডিং থেকে কিন্তু তোমরা ছোটো ছোটো কোশ্চেন বের করতে পারবে, যেটা তোমাদের অনুশীলনের প্রশ্নের বাইরে কিছু প্রশ্ন পাবে। সেই প্রশ্নগুলো ছোটো ছোটো প্রশ্ন তোমরা লিখবে খাতায় এবং সেখান থেকে চেষ্টা করবে উত্তরগুলো নিজে দেখার জন্য। নিজে যদি লিখতে না পারো, অবশ্যই মিসকে ফোন করে জানাবে, মিস তোমাদের অবশ্যই উত্তরগুলো লিখতে সাহায্য করবে। এছাড়াও তোমাদের দেখবে একটি শীট প্রদান করা হয়েছে, সেই শীটে কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলোর আনসার নিজে নিজে তৈরি করার চেষ্টা করবে। যদি ব্যর্থ হও, অবশ্যই আমাদের গ্রুপে জানাবে, মিস হেল্প করে দেবে। কেমন? আজ তাহলে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে নতুন আরেকটি অধ্যায় নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।